হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন 3 পর্ব 2। আজকের পর্বে দেখব সাংজিনুর নতুন পাওয়ার আনলকের রোমাঞ্চকর মুহূর্ত। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সাংজিনুকে কাটানা টেম্পল নিয়ে ভাবতে, এবং সে বলে আমার সিস্টেম আমাকে আবার সেইখানে নিয়ে যেতে চাই, কিন্তু তখন আমি দুর্বল ছিলাম, কিন্তু এখন আমি শক্তিশালী। যদি কেউ আমার জন্য সত্যিই সেইখানে অপেক্ষা করে থাকে তাহলে তাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আর এর পরবর্তী সিনে আমরা জিনুর অফিসের সিন দেখতে পাই, যেখানে জিনু এখানে সকলের ডকুমেন্টস তৈরি করছে, যেখানে সোশ্যাল মিডিয়াতে জিনুর ব্যাপারে খারাপ খারাপ মন্তব্য করছে। আর এই সময় জিনু সেখানে চলে আসে। তারপর জিনু তাকে দেখে বলে, তুমি আবার এখানে কখন আসলে, আর তোমার জামা কাপড়ই বা এমন কেন? তারপর তার উত্তরে জিনু বলে, আমি এখনই একটি ডানজনের মধ্যে থেকে আসছি, আর তুমি বলছিলে না আমাদের অনেক টাকার দরকার, এই দেখো আমি কতগুলো ম্যাজিক জেমস নিয়ে আসছি, এগুলোকে বিক্রি করলে হয়তো টাকার অভাব মিটে যাবে। আর তার উত্তরে জিনু বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আর এগুলোকে বিক্রি করে যে টাকা হবে সেগুলো দিয়ে আমরা আরো একজনকে স্যালারি দিতে পারবো। যার এই কথাটা শুনে জিনু এখন একটু অবাক হয়, এবং এখানে জিনু তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম না একটা গিল্ড খুলতে গেলে মিনিমাম 3টা লোকের প্রয়োজন হয়, কারণ 3জনের কমে কোনো গিল্ড খোলা যায় না। তাই আমাদের আরো একটা ছেলের দরকার আছে, আর সেই ছেলেটার কোনো স্কিল থাক বা না থাকুক, সেই ছেলেটা আমাদের ভালো হতে হবে, কেননা সেই ছেলেটা আমাদের গিল্ডের ফাউন্ডিং মেম্বার হবে। আর এই সব তো পরের কথা, আগে আমাদের একটা ভালো নাম বার করতে হবে যেটা আমাদের গিল্ডের জন্য প্রয়োজনীয় এবং দরকার। যার এই কথা শুনে এখন সাংজিনু তাকে বলে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের গিল্ডের আমরা নাম রেখে দিই সাং ও, দুইজনেরই লাস্ট নেম অনুযায়ী। আর তার এই নাম শুনে জিনুর অতটা ভালো লাগে না, এবং সে ভাবে ইয়োসং নাম রাখি তাহলে কেমন হয়, না সেই ক্ষেত্রে তো আমার নাম আগে চলে আসছে, এমনটা হবে না। আর এরপরে জিনু তাকে আরো একটা নাম বলে, সোলো প্লে নাম রাখলে কেমন হয়। আর তার এই কথা শুনে জিনু ভাবে এটা আবার কি নাম বলছে, এই নামটা একদমই ভালো না। আর এই সময় তাদের দরজায় একটা আওয়াজ হয়, জিনহু এই সময় দরজাটা খুলতে যায়, এবং দরজাটা খুলতে দরজার বাহির থেকে মানুষটি বলে, এটা কি সাংজিনুর অফিস? আর তার এই কথা শুনে এখন জিনহু চমকে যায়, এবং তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। আর সেই মানুষটি আর কেউ না, সেটা হলো চাহিন। এই সময় সাংজিনু তাকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করছো? যার উত্তরে চাহিন বলে, আমি তোমার গিল্ডে জয়েন করতে চাই। আর এরপরে সাংজিনু তাকে ভেতরে ডাকে, এবং তারা বসে কথা বলা শুরু করে। এখন জিনহু তাকে বলে, আমাকে তোমার ব্যাপারটা খুলে বলো, আসলে তুমি বলতে কি চাইছো? যার উত্তরে চাহিন বলে, তেমন কোনো কিছুই না, আমি শুধু তোমার গিল্ডে জয়েন করতে চাই। কিন্তু সাংজিনুর এই কথাটা শুনে তার কথার মধ্যে কিছুটা অন্যরকম অনুভব করে। তখন সাংজিনু চিন্তা করে এবং চাহিনকে বলে, তোমাকে কি মিস্টার গো এখানে পাঠিয়েছে? যার উত্তরে চাহিন বলে, না না, তুমি যেমনটা ভাবছো তেমন না, আর উনি কেন বা আমাকে এখানে পাঠাতে যাবেন? তারপর সাংজিনু আবারও তাকে জিজ্ঞাসা করে, তাহলে জংইন কি তোমাকে তাহলে তার গিল্ড থেকে বের করে দিছে? যার উত্তরে চাহিন বলে, না সেরকমও না। সাংজিনু তাকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে তুমি কেন আমার সোলো প্লে গিল্ডে কেন জয়েন করতে চাচ্ছ? আর তার এই গিল্ডের নাম সোলো প্লে শুনে চাহিন তো একটু পুরোপুরিভাবে অবাক হয়ে যায়, এটা আবার কেমন নাম, আর এটা কোন ধরনের গিল্ডের নাম? এখন সাংজিনু তাকে বলে, আমি আর আমার ভাইস গিল্ড মাস্টার এই নামটি পছন্দ করেছি। আর জিনু সেই সময় সেখানে চলে আসে, এবং তখন চিল্লাচিল্লি করে বলে, আমি কিচ্ছু বলিনি, তুমি একাই ভেবেছো এটা। আর তখন সাংজিনু জিনুর দিকে তাকিয়ে বলে, তুমি তো কিছু বললে না, তাহলে হয়তো তোমারও এই নামটা ভালো মনে হয়েছে। এবং তারপর জিনু চাহিনের দিকে খেয়াল করে, তার হার্টবিট বেড়ে গিয়েছিল, এবং সে জোরে জোরে শ্বাসও নিচ্ছিল, এবং তার গাল দুটো লাল হয়ে গেছিল। আসলে চাহিন সাংজিনুর সামনে বসে থেকে তার লজ্জা লাগছিল। এখন জিনহু তার দিকে তাকিয়ে মনে মনেই ভাবে, এই মেয়েটা আমাদের গিল্ডে কেন জয়েন করতে যাচ্ছে। এরপরে চাহিনকে সে বলে, তুমি তো রিকভারি হয়েছো, তোমার বেশি দিন হয়নি, আর তোমার তো একটা হান্টার্স গিল্ডের সাথে ডিলও রয়েছে, তুমি যদি তার আগে সেই হান্টার্স গিল্ড ছেড়ে দাও তাহলে তো তোমাকে সেইখানে ফাইন দিতে হবে। তার উত্তরে চাহিন বলে, সেই ফাইন আমি দিয়ে দিব, তাতে আমার কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না। এখন জিনহু মনে মনে ভাবে, এই মেয়েটা ফাইন ভরতেও রাজি আছে আমার গিল্ডে আসার জন্য। তারপরে সে চাহিনকে আবারও বলে, আমাদের গিল্ড কিন্তু এখন খুবই নতুন, তোমার কাজ অনুযায়ী হয়তো আমরা তোমাকে এখন বেশি স্যালারিও দিতে পারবো না। যেটা শুনে চাহিন বলে, আমার দরকারও নেই, যেরকম যা হবে আমি তাতেই খুশি। এরপর সাংজিনু চাহিনকে বলে, তুমি যেরকম ভাবছো সেরকম না, আমাদের গিল্ডে তুমি জয়েন করলে তুমি কিছুই পাবে না, তাও কেন তুমি আমার গিল্ডে জয়েন করতে চাচ্ছ? এখন চাহিন মনে মনে ভাবতে থাকে, এবং সে বলে, আমি তাকে কি করে বোঝাই, যখন আমি তাকে প্রথমবার দেখি তখন থেকেই আমি এর প্রতি অ্যাট্রাকটিভ ছিলাম, আর তারপর থেকে আমি সাংজিনু সমস্ত রকমের খবর নিতে থাকি, আর তার কিছুদিন পরেই সে একটা এস র্যাঙ্কের হান্টার হিসেবে প্রাধান্য পাই। আমি মাঝখানে অনেক ভেবেছিলাম আমি আর সাংজিনুর কথা ভাববো না, কিন্তু যখনই আমি তাকে দেখতাম তখন আমি যেন কোথায় হারিয়ে যেতাম। আর অন্যদিকে জেজু আইল্যান্ডের রেডের সময় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি হয়তো মরেই যাব, কিন্তু আমার যখন জ্ঞান ফিরে
তখন আমি উঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করি সাং জিনু সেইখানে এসেছিল কিনা। আমার মাথায় সব সময় সাং জিনুর কথাই ঘোরে, আর এর জন্যই আমি চাই সাং জিনু যেন সবসময় আমার পাশেই থাকে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই চাহিন লজ্জায় পড়ে যায় এবং তার মুখ লাল হয়ে ওঠে। যার এরকম দেখে সাং জিনু এখন তো আরোই কিছু বুঝতে পারে না, তার দিকে শুধু তাকিয়ে রয়েছে এবং সে ভাবে সে এমন করছে কেন, সে আমাকে কি ডাইরেক্টলি বলতে পারছে না। আর এরপরেই সাং জিনু চাহিনকে বলে তুমি আমাকে ঠিক করে বলবে কি না। আর এখন চাহিন বলে আমার কোনো রকম কোনো উদ্দেশ্য নেই, আমি শুধু একটা সুখের জীবনে থাকতে চাই, এতটুকুই। তাই আমি ভাবলাম আমি তোমার গিল্ডে জয়েন করি। এই সময় জিনু সাং জিনুর পাশে আসে এবং তার কানে কানে বলে স্যার আর বেশি কথা বলে লাভ নেই, একে নিয়ে নিন, হয়তো অন্য গিল্ডে একে দিয়ে খুবই কাজ করানো হচ্ছে, তাই হয়তো সে আমাদের গিল্ডে আসতে চায়। তখন সাং জিনু তা মনে মনে ভাবে মেয়েটার বয়স কবলে 22 বছর, আর এই বয়সেই সে একজন এস র্যাঙ্ক হান্টার, আর তাকে হয়তো অন্য গিল্ডেও এখন খুবই খাটানো হয়। এখন সে চাহিনকে বলে তুমি আমাদের গিল্ডে জয়েন করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আগে একটা পরীক্ষা দিতে হবে, আর তারপরেই আমি সিদ্ধান্ত নিব তুমি আমাদের গিল্ডে জয়েন করবে কিনা। এর প্রশ্নের উত্তরে চাহিন তাকে বলে তোমার ওয়েবসাইটে তো এখন এরকম কোনো কিছু লেখা নেই, আমাদের গিল্ডে জয়েন করতে গেলে কোনো রকমের পরীক্ষা দিতে হবে। যার উত্তরে সাং জিনু বলে আমি এক্ষুনি এই বিষয়টা ঠিক করলাম যে আমাদের গিল্ডে জয়েন করতে হলে একটা টেস্ট দিতে হবে, আর যেটা আমাদের ভাইস গিল্ড মাস্টার আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে ভুলে গেছে। আর এরপরে জিনুকে সাং জিনু বলে যাও তুমি নিচে গিয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং চিপস নিয়ে আসো। আর এরপরে চাহিন সাং জিনুকে বলে তাহলে ঠিক আছে, তুমি কি রকমের ধরনের পরীক্ষা নিতে চাচ্ছ। যেটা শুনে সাং জিনু ভাবে আচ্ছা এ তো দেখি এক্ষুনি পরীক্ষা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে, এবং তারপরে সে চাহিনকে বলে তোমাকে আমার স্যামান করা বিস্টের সাথে ফাইট করতে হবে। আর যেটা শুনে চাহিন বলে তুমি আমাকে কি ভাবছো আমি এতটাই দুর্বল যে তোমার কোনো স্যামান বিস্টকে আমি হারাতে পারবো না। আর এই প্রশ্নের উত্তরে এখন সাং জিনু বলে যেহেতু তুমি একজন এস র্যাঙ্কের হান্টার, তার জন্য আমার সবচাইতে পাওয়ারফুল শ্যাডো আর্মিকে ডাকবো। আর তার এই টেস্টের জন্য চাহিন এখন প্রস্তুত হয়ে যায়, আর সে জিজ্ঞাসা করে ঠিক আছে তাহলে টেস্টটা কবে হবে। যার উত্তরে সাং জিনু বলে এক্ষুনি করে ফেললে কেমন হয়, আর যদি আমরা এটা হান্টার অ্যাসোসিয়েশনের জিমে করে ফেলি তাহলে তো ভালোই হবে তাই না। এবং সাং জিনু এখন ভাবতে থাকে যাক তাহলে ভালোই হবে, আমার শ্যাডো এক্সচেঞ্জ স্কিলটার টেস্টটাও করা হয়ে যাবে যে আমি আমার সাথে আরো একজনকে এক্সচেঞ্জ করতে পারবো কিনা। আর অন্যদিকে চাহিন ততক্ষণে দরজার কাছে পৌঁছে যায় এবং তাকে দেখে সাং জিনু বলে আমরা ওই পাশ দিয়ে যাব না। যেটা শুনে চাহিন কিছু বুঝতে পারে না এবং সাং জিনু তখন তাকে কাছে রাখে এবং তার কথা মতো তার কাছে যায় এবং সাং জিনু তাকে জড়িয়ে ধরে। এবং পুরো সিরিজের মধ্যে এই প্রথম সিন যে সাং জিনু চাহিনকে জড়িয়ে ধরে, এবং যেটা দেখে চাহিন তো খুবই লজ্জা পেয়ে যায়। এবং তারপরেই সাং জিনু তার শ্যাডো এক্সচেঞ্জের স্কিলটা ব্যবহার করে এবং সে বলে এক্সচেঞ্জ। তার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাই অ্যাসোসিয়েশনের জিমের মধ্যে তারা চলে এসেছে এবং আমরা শ্যাডো এক্সচেঞ্জের ব্যাপারে জানি যখন সে এক্সচেঞ্জ করবে তার শ্যাডো একজনকে আগে সেইখানে চলে যেতে হবে, এবং যখন সে এক্সচেঞ্জ বলবে তখন সে শ্যাডোর জায়গায় চলে যাবে এবং তার শ্যাডো তার জায়গায় চলে আসবে। তো জিনহু যেহেতু অফিসের মধ্যে ছিল তার একটি শ্যাডো সে অফিসের মধ্যে চলে আসে, এবং এমন সময় জিনহু দরজা খুলে ভেতরে চিপস এবং সে খাবার নিয়ে চলে আসে এবং সে এখন সেখানে এসে সাং জিনুর বদলে হায়ারকে সেখানে দেখতে পাই, এবং সেই হায়ারটাও তখন জিনুর কাছ থেকে প্লেটটা নিয়ে খাবার সহ প্লেট খেয়ে ফেলে। আর এইখানে এতক্ষণ কি হলো সেইটা দেখে জিনহু কিছুই বুঝতে পারলো না। আর অন্যদিকে জিমে পৌঁছে সাং জিনু এখন ভাবতে থাকে আমার শ্যাডো এক্সচেঞ্জ স্কিলটা সত্যিই খুব কাজের, কারণ এই স্কিলের মাধ্যমে আমার নিচে একটা পোর্টাল খুলে যায়, তাই আমি আমার সাথে অন্য কাউকে নিয়ে যেতে পারবো। যদিও এটা আমি 3 ঘন্টা পর পর করতে পারি, কিন্তু আমি এটা ব্যবহার করে যে কোনো জায়গায় যেতে পারবো, যেটা পৃথিবীর যেখানেই হোক না কেন। আর এরপরে সে চাহিনকে বলে তুমি এখন প্রস্তুত হয়ে যাও। আর এরপরে চাহিন সাং জিনুকে বলে এই দাঁড়াও তুমি, আমি তো কোনো অস্ত্রই আনি নাই, আমি লড়াই কি দিয়ে করব। আর তারপরে সে বলে এই জিমেও অনেক অস্ত্র রয়েছে, আমি সেইখান থেকে একটা অস্ত্র নিয়ে আসছি, এবং সে তার কার্ডের ব্যবহার করে সেই জিমের মধ্যেকার সব অস্ত্রগুলোর মধ্যে একটি বেছে নেয়। এবং তখন সাং জিনু তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই তরোয়ালটা নিয়ে এখানে লড়াই করতে পারবে, কারণ এটা তো তুমি এর আগে কোনোদিন ব্যবহার করনি। তার এই কথা শুনে এখন চাহিন তাকে বলে এটা কোনো ব্যাপারই না যে আমি কোন ধরনের অস্ত্র ব্যবহার করছি, আমি কিভাবে অ্যাটাক করব সেটা কোনো ম্যাজিক বিস্ট বুঝতেই পারবে না, আর পুরো অ্যাটাকটাই তো আমার উপর নির্ভর করে। আর তার এই কথা শুনে সাং জিনু ভাবে আসলেই এই মেয়েটার অনেক দম রয়েছে, একে আমার কোনো সাধারণ বিস্টের সাথে লড়াই করতে দিলে হবে না, তাহলে ও হয়তো আমার শ্যাডো বিস্টকে মেরেই ফেলবে। এই বলেই সাং জিনু তখন ইগ্রিসকে বের করে, এবং তখন সাং জিনু বলে এটাই হচ্ছে আমার সমস্ত শ্যাডো বিজদের মধ্যে তলোয়ারবাজ শ্যাডো। অপর দিক থেকে চাহিন এখন তাকে জিজ্ঞাসা করে সেসব না হয় ঠিক আছে, উইনার কিভাবে নির্ধারিত হবে, যেটার উত্তরে সাং জিনু এখন তাকে বলে যতক্ষণ না পর্যন্ত এখন আমার শ্যাডো বিস্ট হার মেনে যাচ্ছে। এবং সাং জিনু এখন এটাও ভাবতে থাকে
তার কাছে সবচেয়ে পাওয়ারফুল বিস্ট হলো বীরু। সে যদি এখন সেই বীরুকে এখন ডাকে তাহলে ব্যাপারটা একটু বেশি খারাপ হয়ে যেতে পারে, কেননা লাস্টবার বীরুকে দেখে চাহিন অজ্ঞান হয়ে গেছিল। যাই হোক, এই সমস্ত হওয়ার পরে আসল লড়াই শুরু হয় চাহিন আর আমাদের ইগ্রিসের মধ্যে। এবং এইখানে সাংজিনু দেখতে পাই চাহিনের পাওয়ার খুব দ্রুতই এখানে বেড়ে যায়। সে এটাও বুঝতে পারে ইগ্রিসের সাথে তার লড়াই করাটা এতটাও মুশকিল হবে না, আর এর জন্যই সে ইনভেন্টরি থেকে ডিমন ক্যাসেলের সে তরোয়ালটা বের করে ইগ্রিসের হাতে দেয়। আর সেটা দিয়ে প্রথম ইগ্রিস ব্যবহার করে এবং প্রথম অ্যাটাক করে, আর যেটার কারণে তরোয়ার থেকে কারেন্টের বিজলি বের হয়ে আশেপাশের সমস্ত কিছু ভেঙে যায়। কিন্তু এখানে চাহিনের স্পিডও এবং স্কিলও কম নয়, এবং সেটা থেকে খুব দ্রুতই চাহিন তার নিজেকে বাঁচিয়ে নেয় এবং অ্যাটাক করে। আর তার এরকমের মুভমেন্ট দেখে সাংজিনও খুব অবাক হয়ে যায় এবং সে ভাবে এটা যদি কোনো নর্মাল হান্টার হতো তাহলে এতক্ষণে মরেই যেত। এবং এরপরও আবারও চাহিন ইগ্রিসের ওপর অ্যাটাক করে এবং ইগ্রিসও সেই অ্যাটাক থেকে খুব সহজে ব্লক করে ফেলে। এবং চেয়ারম্যান সেই জিমের ঘরে বসে ভাবতে থাকে আজকে তো জিম কেউ বুক করেনি, তাহলে জিমের মধ্য থেকে এত পাওয়ারফুল এনার্জি কিভাবে রিলিজ হচ্ছে। তারপরেই সে জিমের সেক্রেটারিকে ফোন দেয় এবং জিমের ক্যামেরা অন করতে বলে এবং তার সামনে দেখাতে বলে। এবং তারপরে মিস্টার গো দেখতে পায় সাংজিনু এবং মিস্টার চাহিন একসাথেই জিমের মধ্যে রয়েছে, যেটা দেখার পর সে মনে মনে ভাবতে থাকে। এবং এখন তার মনে পড়ে যখন হেলিকপ্টারে চাহিন মিস প্রথমে উঠেছিল তখন সে উঠেই সর্বপ্রথম সাংজিনুর নাম বলেছিল। সে এখন ভাবতে থাকে সে বিদ্ধ হয়ে গেছে, আমি এখন আর এদের ফিলিংস বুঝতে পারছি না। যাই হোক, এরপরেই সেক্রেটারিকে ফোন দিয়ে বলে জিমের সমস্ত ক্যামেরাকে বন্ধ করে দিতে এবং পুরো জিমকে আজকের জন্য অফ করে দাও, অন্য পাবলিকরা যেন ঢুকতে না পারে। আর অপরদিকে আমরা সিনে দেখতে পাই চাহিন খুব সহজেই ইগ্রিসকে হারিয়ে ফেলে এবং চাহিন জিনহুর দিকে তাকিয়ে বলে এইটাই তোমার সবচাইতে পাওয়ারফুল বিস্ট? আমি বিশ্বাস করি না, মজা করো না, তোমার কাছে যে সবচাইতে পাওয়ারফুল বিস্ট আছে ওইটা কোনটা আমি জানি। আর তার এই কথা শুনে তখন সাংজিনহু বলে সে যদি এখন বাইরে আসে তুমি কিন্তু আহত হতে পারো। তখন চাহিন উত্তরে জানায় আমি ওইসব দেখে ভয় পাই না, এমনিও আমি ওর সাথে আরেকবার লড়াই করতে চাই। যার এই কথা শুনে সাংজিনও এখন একটু অবাক হয়ে ওঠে, চাহিন কি করে বীরুর ব্যাপারে জানতে পারলো। আর অপরদিকে চাহিন এই সময় বলে হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, আমি জানি তুমি ওই মনস্টারটাকেও তুমি এখন তোমার বিস্ট বানিয়েছো, আর ওটাই হচ্ছে তোমার এখন সবচেয়ে পাওয়ারফুল মনস্টার। এবং তার এই সমস্ত কথা শোনার পর সাংজিনু তার বীরুকে ডাকে। তারপর আবার সাংজিনু চাহিনকে প্রশ্ন করে তুমি কি সত্যি এর সাথে লড়াই করতে চাও। তারপরে সে এটা মনে মনে ভাবতে থাকে আমার শ্যাডো বিস্টরা আগের তুলনায় এখন একটু কমজোরি হয়ে যায়, কিন্তু বীরু তো শুরু থেকেই অনেক পাওয়ারফুল ছিল, আর তার জীবনেরও একটাই উদ্দেশ্য ছিল শুধু হান্টার্সদেরকে মারা। আর আমি যদি এখন তাকে কোনো কিছু না বলে দিই তাহলে ও হয়তো এখন চাহিনকে মেরেই ফেলবে। আর বেরুও এখন সাংজিনুকে জিজ্ঞাসা করে আমার কিং আমাকে কি করতে হবে, যার উত্তরে সাংজিনু বলে তোমাকে ওই মেয়েটাকে হারাতে হবে, কিন্তু ওই মেয়েটাকে কোনোভাবে আহত করলে চলবে না। এবং এই কথা শুনেই বীরু এগিয়ে যায় এবং তার সমস্ত পাওয়ার রিলিজ করে এবং তার পাওয়ার বেরোতেই জিমের সমস্ত লাইট ভাঙতে শুরু করে এবং সেটা দেখে এখন চাহিন খুবই ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে সত্যিই কি সাংজিনু এই বিস্টের সাথে একাই লড়াই করেছিল। এবং বীরু এখন তার হাতের নখগুলো বড় করে ফেলে এবং চাহিনের দিকে এগিয়ে যায়, যেটা দিকে সাংজিনু তাকে বলে হাতের নখগুলো বড় করার কোনো দরকার নেই, ওটাতে কিন্তু মেয়েটার লাগতে পারে। যার এই কথা শুনেই বীরু তার হাতের নখগুলো ছোট করে ফেলে দেয়। আসলে এখানে কি প্রেম ভাই, অ্যানিমের মধ্যে এগুলো কি প্রেম চলছে। হ্যাঁ, কেউ কাউকে কোনো কিছু বলবে না, কিন্তু দেখো এদের মধ্যে মনোভাবটা কতটুকু। আসলে এগুলা হচ্ছে অ্যানিমের মূল ইন্টারেস্টিং বিষয়, যেগুলো ফাইটিং, অ্যাকশন এবং রোম্যান্স। ওয়াও, আমাদের কাছে তো দারুণ লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এর পরের সিনে আমরা দেখতে পাই এই সুযোগে চাহিন চলে যায় তাকে অ্যাটাক করতে এবং বীরু খুব শীঘ্রই খুব দ্রুতই চাহিন বুঝতে পারে না তার পেছনে চলে যায়। আর এটা দেখে চাহিন তখন অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা তো ঠিক তখন জেজু আইল্যান্ডের মতোই হয়ে গেল, এবং সেই খুব সহজেই তার তরোয়ালটা পেছনের দিকে ঘুরিয়ে ফেলে। কিন্তু এইবার আমি আর কোনো রকম ভাবে হারবো না, এবং বীরু তার তরোয়ালটা খুব সহজেই ধরে ফেলে। এবং বীরু তখন ভাবতে থাকে আমার কিং আমাকে বলেছে একে কোনো রকম ভাবে আহত করলেই হবে না। তখন বীরু সিদ্ধান্ত নিল সে তার এত পাওয়ার দেখাবে যেন তার অপোনেন্ট তাকে দেখে ভয়ে হেরে যায়। এরপরে চাহিনের তরোয়ালটা ছেড়ে দেয় এবং এই সুযোগে চাহিন তার তরোয়াল দিয়ে আবার অ্যাটাক করে, কিন্তু কোনো অ্যাটাকই চাহিনের বীরুর গায়ে লাগে না। যা দেখে চাহিন বলে তুমি তো শুধু আমার অ্যাটাকগুলো ডস করছো, তুমি আমাকে পাল্টে কোনো অ্যাটাক করছো না কেন, তুমি কি ভাবছো আমি কি খুবই কমজোরি। কিন্তু তার এই কথা শুনে বীরু খুবই রেগে যায় এবং সে এখন চাহিনের সামনে বিশাল জোরে চিৎকার করে, আর যেটা দেখে চাহিন খুবই ভয় পেয়ে যায়। আর এর বদলে
বললে তখন সাংজিনু বলে, আসলে চাহিন তুমি কি এখন কি তোমার হার মেনে নিছো? কিন্তু চাহিন এই সময় আবারও উঠে দাঁড়ায় আর বলতে থাকে, না আমি এখনো হার মানিনি। যা দেখে সাংজিনু বলে, আসলে মেয়েটির দম আছে, আমি তো ভেবেছিলাম বীরুর পাহাড় দেখেই সে হার মেনে নিবে, কিন্তু এখনো সে লড়াই করতে চাইছে। এবং বীরুর দিকে সাংজিনু তাকিয়ে থাকে এবং ভাবে, আমার এই শ্যাডো বিস্টটা অন্য শ্যাডো বিস্টের মতো না, আমার এই শ্যাডো বিস্টের জন্মই শুধু হান্টার্সকে মারার জন্য, শিকার করার জন্য। আসলে সে তার সামনের শত্রুকে সবসময় মারার চোখেই দেখে, আর যেহেতু আমি অর্ডার দিয়েছি তাকে মারা যাবে না, তাই সে তার অনুভূতিকে লুকিয়ে রাখছে। কিন্তু ও যদি রেগে যায় তাহলে হয়তো তার শত্রুকে সে মেরেই ফেলবে। আর অপোজিট সাইডে আমরা দেখতে পাই বীরুরও ঠিক এমন অবস্থায় হয়ে ওঠে। সে খুব রেগে যায়, আবার সে তার নখগুলো বড় বড় করে ফেলায় এবং সেটা নিয়ে এগিয়ে যায় চাহিনের দিকে অ্যাটাক করতে। এবং চাহিন তার অ্যাটাক থেকে কোনো রকম নিজেকে বাঁচিয়ে ফেলে এবং তারপরে তার তরোয়াল দিয়ে বীরুর ওপরে অ্যাটাক করে। কিন্তু বীরুর বাহিরের খোলসটা এতটাই শক্তিশালী হয় যে চাহিনের তরোয়ালটা এখানে ভেঙে যায়। এখন চাহিন বুঝতে পারে তার কাছে বেশি সময় নেই, তাই চাহিন খুব শীঘ্রই তার কাছে থাকা সবচেয়ে মোস্ট পাওয়ারফুল সোর্ড অফ লাইট সেটা ইউজ করে। কিন্তু এই অ্যাটাকেও বীরুর তেমন কিছু হয় না। আর এরপরেই বীরু তার মনে পড়ে তার রানী তাকে বলেছিল তার একটাই কাজ তার শত্রুকে মারা, আর এইখানে তার এই মেয়েটি হলো তার শত্রু, তাই এখন তাকে মারতেই হবে। এই বলে তার পুরো পাওয়ার দিয়ে এখন চাহিনের ওপর অ্যাটাক করে এবং এই দেখে সাংজিনু দূর থেকে বীরুকে চিল্লাই থামতে বলে, কিন্তু বীরু এখন নিজেকে তাকে আর থামাতে পারে না। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।